যুদ্ধবিরতির মধ্যে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাত বন্ধ, 3 দেশের বিমান চলাচল, ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিসাইল ছুটছে নেতানিয়াহু প্রশাসন। আমরা বিজিবি সীমান্তের জনসাধারণ এবং বিজিবি সমন্বয়ে পুশিন প্রতিরোধকল্পে সদয় সর্বদা প্রস্তুত রয়েছি। সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবি তৎপর, শক্ত অবস্থান আর কঠোর নজরদারির কারণে রাতের অন্ধকারে 21 জনকে সরিয়ে নিল বিএসএফ। কমছে না হামের মৃত্যুর মিছিল, আজও সিলেট ময়মনসিংহে 2 শিশুর প্রাণহানি, হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা। বিমানের কুয়েত স্টেশনে এক কর্মকর্তার লাগেজ বাণিজ্য, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে স্ত্রীকেও একই জায়গায় বদলি। ইন্টারভিউয়ের মাধ্যমে তার ট্রান্সফার অর্ডার হয়ে আছে এবং সেই ট্রান্সফার অর্ডারটা এখন পর্যন্ত এক্সিকিউট করতে পারে নাই। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দিব পুরো খবর। আবারও যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে, যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে ইরান ইসরায়েল। মিসাইল ছুড়ে পরস্পরকে দিচ্ছে দাঁত ভাঙা জবাব। লেবাননে আগ্রাসন বন্ধ না করায় রোববার রাতে ইসরায়েল ভূখণ্ডে অভিযান চালায় ইরান, ছুড়েছে ঝাঁকে ঝাঁকে মিসাইল। জবাবে সোমবার ভোর থেকে তেহরান, ইস্পাহান ও তাবরিজে হামলা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। পাওয়া গেছে একাধিক বিস্ফোরণের আওয়াজ। ইরান থেকে ইসরায়েলের দিকে ছুটছে একের পর এক মিসাইল। যুদ্ধবিরতি ভেঙে লেবাননে তেল আবিবের লাগাতার আগ্রাসনের জবাব দিল তেহরান। রোববার রাতে ইসরায়েলে অভিযান শুরুর বার্তা দেয় ইরান। টার্গেট ছিল দেশটির উত্তরাঞ্চল। ইরানের ছোড়া সব মিসাইল প্রতিহতের দাবি করেছে তেল আবিব। রাতভর সক্রিয় ছিল সতর্কতামূলক সাইরেন। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন ও লেবাননের রেড লাইন অতিক্রমের কারণে ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা এই অভিযান। আগ্রাসন চালিয়ে গেলে পরবর্তীতে আরও বড় হামলার মুখোমুখি হবে ইসরায়েল ও তার মিত্ররা, দিয়েছে এমন হুঁশিয়ারি। সতর্কবার্তার পরও শিশু হত্যাকারীরা সব লাল রেখা অতিক্রম করে বৈরুতে হামলা চালিয়েছে। তারা ওই অঞ্চলে আক্রমণের পরিধি বৃদ্ধি কিংবা ইরানকে জবাব দেওয়ার চেষ্টা করলে আরও কঠোর আঘাতের মুখোমুখি হবে ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে। স্থানীয় সময় ভোর রাতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তেহরানে 2 দফা এবং ইস্পাহানে 3 দফা জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের ভূখণ্ডে আঘাত এনেছে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল। এর আগে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন হুঁশিয়ারি দেন, ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান। কিছুক্ষণ আগে ইরানের সন্ত্রাসী প্রশাসন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। আমরা প্রস্তুত ছিলাম, হামলা ঠেকাতে শক্ত প্রস্তুতি আছে আইডিএফ এর। ইরান আরও একবার চরম ভুল করলো, তারা সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে। ইরানের হামলার পর গাজা উপত্যকা থেকে বের হওয়ার সব ক্রসিং বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। নিরাপত্তা শঙ্কায় বন্ধ ইরানের পশ্চিমাঞ্চল, ইরাক ও সিরিয়ায় ফ্লাইট চলাচল। ডরথি স্ট্রিন, যমুনা নিউজ। এদিকে ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের মিসাইল হামলার পরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এবং মার্কিন গণমাধ্যমকে দেয়া ফোনের সাক্ষাৎকারে আহ্বান জানান তিনি। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথাও বলেন ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমগুলোর দাবি, ইরানের অভিযানে কেউ হতাহত হয়নি, তাই নতুনভাবে আর হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে কোনো বিকল্প নেই। সংবাদগুলোয় উঠে এসেছে ট্রাম্পের এমন মন্তব্য। যুদ্ধবিরতির মধ্যেই ইরান ইসরায়েলের সংঘাত,
এর মাঝেই সৌদি আরবের মার্কিন বিমান ঘাঁটি প্রিন্স সুলতানে জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দাবি করা হয়, ইরান থেকে মিসাইল ছোড়ার পরপরই ঘাঁটিটিতে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় স্থাপনাটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ সময় এমন দাবি করে গণমাধ্যমগুলো। অভিযোগের তীর বরাবরের মতোই ইরানের দিকে, তবে এই হামলার দায় অস্বীকার করেছে তেহরান। রিয়াদে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি সৌদি ও মার্কিন বাহিনী যৌথভাবে ব্যবহার করে। এক সপ্তাহে হিজবুল্লাহ ৩৫০ সন্ত্রাসী হত্যা করেছে ইসরায়েল, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননে আমাদের বাহিনী শুধু গত সপ্তাহেই ৩৫০ জন জঙ্গিকে নির্মূল করেছে। তারা বেফোর্ট রিজ দখল করেছে এবং সেখানে বিশাল একটি ভূগর্ভস্থ অবকাঠামোর সন্ধান পেয়েছে। সীমান্ত বরাবর সন্ত্রাসী গ্রামগুলো ধ্বংসের কাজ সম্পন্ন করেছি। তাদের ওপর কঠোর আঘাত হানছি এবং আমরা জানি হিজবুল্লাহ পালিয়ে বেড়াচ্ছে। নিজেদের ভূখণ্ড ও জনবসতির দিকে গোলাবর্ষণ হতে দেব না, ব্যবস্থা নেব। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশ ইন ঠেকাতে তৎপর বিজিবি। শক্ত অবস্থানের কারণে সীমান্তে জড়ো করা মানুষদের সরাতে বাধ্য হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রোববার কুড়িগ্রামের রৌমারী দিয়ে ভারতীয়দের পুশিনের চেষ্টা করে বিএসএফ, তাতে সীমান্তে ছড়ায় উত্তেজনা। রোববার সন্ধ্যায় বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্ত এলাকায় হয় এ ঘটনা। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের সুদূর টিলা ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা দুটি ট্রাকে করে বেশ কিছু মানুষকে কাঁটাতারের কাছে নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো। বিষয়টি টের পেয়ে সীমান্তে টহল জোরদার করে বিজিবি সদস্যরা। পরে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয় তারা। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টায় শূন্যরেখায় আটকা পড়ে 10 নারী, শিশু ও পুরুষ। কিন্তু বিজিবির শক্ত অবস্থানের কারণে 4 দিনের মাথায় তাদের ফেরত নিতে বাধ্য হলো বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। এর আগে শুক্রবার বিএসএফ 10 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পঞ্চগড় সীমান্তে আছেন সহকর্মী রনি মিয়াজি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রনি, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং বিজিবির নজরদারির অবস্থা কেমন? যে পূর্বে বিজিবির নজরদারি যদি আমি বলি, গত কয়েকদিন যে নজরদারি এবং টহল এবং তাদের যে তৎপরতা সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, আজ মধ্যরাতে কয়েক দফায় ভারতের সীমান্ত লাইট বন্ধ করেই কিন্তু বিএসএফ সদস্যরা 10 জনকে তারা ফিরিয়ে নেয়। এর আগে কিন্তু গত শুক্রবার ভোর রাতে কিন্তু তাদের বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হলে কিন্তু স্থানীয় এবং বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। ফলে এক পর্যায়ে আমরা দেখি যে শূন্য রেখায়, অর্থাৎ ভারতের শূন্য রেখায় তারা আটকা পড়ে। সেখানে কিন্তু 4 দিনের মাথায় তারা অবস্থান করছিল। ফলে আজকে গভীর রাতে যদি আমি বলি যে রাত 1:30টার দিকে প্রথমে তারা লাইট বন্ধ করে তাদেরকে সীমান্তের দিকে নিয়ে যায়, পরবর্তীতে আবার লাইট বন্ধ করে এবং সর্বশেষ 2:30টার দিকে তাদেরকে নিয়ে যায় স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছে। তবে এখনো বিজিবি সদস্যরা এখানে তাদের যে নজরদারি সেটি তারা পালন করছে এবং তারা কঠোর অবস্থানে রয়েছে। পুরবী, ধন্যবাদ রনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সরাসরি যাচ্ছি সেখানে। তাদের ব্যাপার, উই আর নট ম্যানেজ, দে আর ম্যানেজ ম্যাকবি। ইট ইজ এ গভর্নমেন্ট উইথ এ ডিফারেন্স। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব না।
থ্যাংক ইউ। এটা নিয়ে আমাদের সচিব মহোদয়, ডিজি মহোদয় ওনারা বলবেন। আন্দোলন তো মানুষ করবেই, গণতান্ত্রিক দেশ, যার যার রাইট আছে। আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কতটুকু আছে। উইল অ্যাকসেপ্ট দ্যাট। যেটুকু গ্রহণযোগ্য না তাদের বাবার শোনা ডেকে আমরা বুঝাবো। এই যে ওনারা দুজন হাম উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেছে আরও 2 শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ নিয়ে সিলেটে মৃত্যু হলো 66 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 55 জন, মোট চিকিৎসাধীন 270 জন রোগী। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন, মোট চিকিৎসাধীন 112 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সিলেটে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শিশু মৃত্যু তো বাড়ছেই, চিকিৎসা সেবা নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? পুরবী, আজকেও আমরা একজন শিশু মৃত্যুর খবর দিয়ে আসলে সকাল শুরু হয়েছে। মূলত গত 24 ঘন্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন শিশু মারা গেছেন এবং এই নিয়ে মৃত্যুর সংখ্যা 66 জনে দাঁড়িয়েছে। তবে হাসপাতালের যে চিত্র সেটি ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকেই বলা যায়, কারণ স্বাস্থ্যের যে বিভাগীয় যে প্রতিদিনের যে প্রতিবেদন হামের সেই সংক্রান্ত হিসেবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গত এক সপ্তাহ নাগাদ হাসপাতালে ভর্তি যে রোগীর সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু এখন 60 বা 70-এর ঘরে থাকছে। যদিও ঈদের আগে সেটি 100, 120, 150-এর ঘরে থাকতো। ফলে যেটি আসলে বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে সংক্রমণ সেটি ধীরে ধীরে হয়তো কমার দিকে যাচ্ছে এবং হাসপাতালে যে শয্যা সংখ্যা সেটিও দেখো আমাদের অনেকটা সেই চিত্র আসলে ফুটে ওঠে। কারণ আমরা এই যে হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, সেখানে ঈদের আগে দেখিয়েছিলাম যে একটি শয্যায় 2 থেকে 3 জন রোগী আসলে ভর্তির রাখা হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। সেটি কিন্তু সেই চিত্র কিন্তু এখন নেই। তবে মৃত্যুর যে বিষয়টি সেটি চিকিৎসকরা যেটি বলছেন যে যদিও এখন পর্যন্ত আসলে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি, ফলে যেসব শিশুরা আক্রান্ত হচ্ছে তাদের যে মৃত্যুর যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে। বিশেষ করে আমরা যেটি দেখছি যে যেসব শিশু পুষ্টিহীনতায় ভুগে এবং যাদের টিকা দেয়া নেই সেসব শিশুরাই কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে বেশি। এবং এখনো হাসপাতালে যেসব রোগীরা আছেন তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, বিশেষ করে বিভাগের প্রত্যন্ত উপজেলা থেকে যারা এসেছেন তারা কিন্তু টিকার বিষয়ে এখনো সচেতন না। তাদের অনেকেই এই হাসপাতালে ভর্তি আছেন যারা এই যে বিশেষ টিকা ক্যাম্পেইন গিয়েছে সেখানে তারা তাদের শিশুকে টিকা আসলে সেখানে দিতে পারেননি বা দেননি। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে যারা মারা যাচ্ছে তাদের অনেকের বয়স কিন্তু 6 মাসেরও নিচে। ফলে সেই 6 মাসের নিচে শিশুকে তো আর টিকা দেওয়া সম্ভব নয়। ফলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে সেসব শিশুরা যাতে পুষ্টিহীনতায় না ভুগে এবং মায়ের যে বুকের দুধ সেটি যাতে পর্যাপ্ত পরিমাণে তারা পায়, সেজন্য অভিভাবকদের প্রতি তারা বিশেষ দৃষ্টি আকর্ষণ তারা বলছেন। আর চিকিৎসা ব্যবস্থা সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে যখন রোগীর সংখ্যা বেশি ছিল তখন এই হাসপাতালে নার্স বা চিকিৎসক তারা তাদের স্বল্প সামর্থ্য নিয়ে হলেও তারা তাদের যে সেবা দেওয়ার চেষ্টা করেছেন। এখন যেহেতু রোগীর চাপটা কমে এসেছে ফলে এখন সেবা দেওয়াটা কিছুটা সহজতর হয়েছে এবং এই স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারলাম যে যেহেতু সংক্রমণটা ধীরে ধীরে কমে আসছে এবং বিশেষ টিকা ক্যাম্পেইনেরও 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, ফলে এই মাসের শেষ নাগাদ হয়তো সংক্রমণ আরও নিয়ন্ত্রণে আসতে পারে এবং তখনই এই যে প্রতিদিন যে মৃত্যুর খবর আমরা দিয়ে থাকি সেই মৃত্যুর খবরও হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে। এবং যেটি রাজশাহীর ক্ষেত্রে ঘটেছে, তারা বলছেন যে প্রতিটা সংক্রমণ একটি পিক আওয়ার থাকে, সিলেট সম্ভবত সেই পিক আওয়ারটা পেরিয়ে এসেছে। ফলে এখন হাসপাতালের চিত্র বা সংক্রমণের চিত্র সেটি কিছুটা স্বস্তিদায়কও বলা যায়। তবে তাদের পরামর্শ যে শিশুরা এখন পর্যন্ত টিকার আওতায় আসেনি সেসব শিশুরা যাতে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় নিয়ে আসে, কারণ যেহেতু এটি সংক্রমণ ব্যাধি রোগ এবং এটি খুব দ্রুত ছড়ায়, ফলে টিকা ছাড়া এটির কোনো আসলে পর্যাপ্ত সুরক্ষা নেই। ফলে যেসব শিশুরা টিকার আওতায় আসেনি তাদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শই চিকিৎসকরা দিচ্ছেন। পুরবী, ধন্যবাদ নাবিল। লাগেজে অতিরিক্ত ওজনের আড়ালে কোটি কোটি টাকার রাজস্ব লুটে নেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা আছেন বহাল তবিয়তে।
কুয়েত স্টেশনে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বাড়তি টাকা নিয়ে অতিরিক্ত মালামাল বহনের সুযোগ দেন। এমনকি লোডশিটে ওজন কম দেখানোয় যাত্রীবাহী ফ্লাইটের নিরাপত্তাও পড়ে হুমকিতে। সম্প্রতি কুয়েত থেকে ঢাকা আসা ফ্লাইটের নিরাপত্তা শাখার ঝটিকা তদন্তে এমন চিত্র ধরা পড়লেও অভিযুক্ত কর্মকর্তা এখনো কুয়েত স্টেশনে বহাল। শুধু তাই নয়, ঢাকা থেকে একই পদে বদলি হয়েছেন তার স্ত্রীও। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। Bangladesh 343 parking stand 5 with information Kilo requesting clearance destination Kuwait. 23 জানুয়ারি 2026 কুয়েত থেকে বিমানের BG344 ফ্লাইট 193 যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেই দিন নিরাপত্তা বিভাগ ঝটিকা অভিযানে 14 যাত্রীর লাগেজ পরীক্ষা করে, যার মধ্যে 12 জনই নির্ধারিত ওজনের বেশি মালামাল বহন করছিল। এজন্য তাদের কাছ থেকে বাড়তি ফি নিলেও তা জমা পড়েনি বিমানে। কুয়েত স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহজাহান। কুয়েত থেকে ফ্লাইট যখন ঢাকায় আসে তখন ব্যাগেজ সেকশনে ইনচার্জ হিসেবে থাকেন শাহজাহানের স্ত্রী গ্রাউন্ড সার্ভিস বিভাগের শামীমা পারভিন। ঘটনার যখন তদন্ত চলছে তখনই শাহজাহানের স্ত্রী শামীমা পারভিনকে পদোন্নতি দিয়ে সেই কুয়েত স্টেশনেই ম্যানেজার পদে পদায়ন করা হয়, যদিও একই স্টেশনে স্বামী স্ত্রীর কাজ করার সুযোগ নেই। অভিযোগ তদন্তের সময় একই স্টেশনে স্ত্রীর পদায়নকে রহস্যজনক বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতি বা স্বজনপ্রীতি সবসময় এটা ব্যাপারে প্রশ্ন উত্থাপন হয়ে আসছে এবং এ ব্যাপারে কোনো দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় না দেখে কিন্তু এটা নানা রকম অন্যায় করে মানুষ পার পেয়ে যায়। গত 23 ফেব্রুয়ারি গঠন করা কমিটির তদন্ত এখনো চলছে জানালেন বিমানের মুখপাত্র বশরা ইসলাম। তবে একই স্টেশনে অভিযুক্তের স্ত্রীর পদায়নকে স্বাভাবিক বলে মনে করছেন তিনি। ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক হয় যে কাকে কোন স্টেশনে দিবে। ওনার ওয়াইফও এই ইন্টারভিউ, ওনাকে চলে আসতে হবে ওখান থেকে, তারপরে উনি ওনার জায়গায় হচ্ছে গিয়ে করতে। ওনার ওয়াইফ আমাদের এমপ্লয়ি, তাকে তো আমরা দেখবো এমপ্লয়ি হিসেবে। কোনো এখানে কোনো নিয়মের ব্যর্থ হয়নি, এটা ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে তার ট্রান্সফার অর্ডার হয়ে আছে এবং সেই ট্রান্সফার অর্ডারটা এখন পর্যন্ত এক্সিকিউট করতে পারে নাই। সরিষায় ভূত থাকলে তো আপনার কোন সরিষা দিয়ে ভূত সরাবেন, সেই জন্য এই ব্যাপারেও আমরা একটা অনুসন্ধান চালাবো। যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব। অভিযোগ আছে 3 বছর মেয়াদ পার হলেও অভিযুক্ত কুয়েত স্টেশন ম্যানেজার শাহজাহান নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এখনো বহাল আছেন কুয়েতেই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে আজ। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় এ মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের সূচনা বক্তব্যে উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে 10 মে প্রসিকিউশনের আনা 3টি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে 28 জনের বিরুদ্ধে শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। 7.8 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণাঞ্চলে অনুভূত হয় জোরালো কম্পন। উৎপত্তিস্থল মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস শহরের উপকূল। গভীরতা ছিল 10 কিলোমিটারেরও বেশি। এখন পর্যন্ত 3 জনের মৃত্যু এবং 4 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কম্পনের কারণে পুরো এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। অবিলম্বে জরুরি বিভাগগুলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। এখন পর্যন্ত 138টি আফটার শকের খবর পাওয়া গেছে। সুনামি সতর্কতা জারি রয়েছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান সহ আশপাশের কয়েকটি দেশে। জনগণকে উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ফিলিপাইন প্রশাসন। চট্টগ্রামের বাকুলিয়ায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার মনিরকে আদালতে নেওয়া হচ্ছে। আসামির উপস্থিতিতেই আজ চার্জ গঠন শুনানির কথা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, আসামিকে তো আদালতে তোলা হলো, চার্জ গঠন শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে?
পূর্বী একটু আগেই মূলত আদালত বসেছে, এখন সেই কার্যক্রমটি চলছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে তাকে মূলত তোলা হয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। এখানে বিচারক তার যে বিচার কার্য সেটি অল্প কিছুক্ষণ আগেই শুরু করেছেন। হয়তো আমরা এখানকার যারা সংশ্লিষ্ট আইনজীবীরা রয়েছেন কিংবা সরকারি পিপি রয়েছেন তারা বেরিয়ে আসলে বিস্তারিত জানতে পারবো। তবে সকালে কড়া নিরাপত্তায় সকাল 9:30টায় তাকে কারাগার থেকে আদালতে আনা হয় এবং কিছুক্ষণ আগেই তাকে যেই সংশ্লিষ্ট কোর্ট রয়েছে সেই কোর্টে আনা হয়েছে এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই যে আমরা যতটুকু খবর পেয়েছি ভিতর থেকে তার যে কার্যক্রমটি সেটি শেষ হয়েছে। এই এখনই হয়তো তাকে সেখান থেকে বের করা হবে। আপনি জানেন যে পূর্বী 21 মে বিকেলে এই ঘটনাটি তিনি ঘটিয়েছেন বলে ইতিমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং একই সাথে ঘটনার 13 দিনের মাথায় কিন্তু পুলিশ চার্জশিটও আদালতে উত্থাপন করেছেন। এবং আজকে যেই কার্যক্রমটি হওয়ার কথা সেটি হচ্ছে চার্জ গঠন শুনানি এবং সেই শুনানিটি সম্পন্ন হয়েছে কিনা সে ভিতর থেকে যারা আইনজীবীরা রয়েছেন তারা বেরিয়ে আসলে আমরা সবকিছু জানতে পারবো। এবং এখনো পর্যন্ত যেটি দেখছি যে আদালতের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে উপস্থিত রয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে তার পক্ষটি অর্থাৎ যিনি আসামি তিনি নির্দোষ এবং তাকে বেকসুর খালাস করাতে পারবেন তিনি এটি দাবি করছেন। তবে এখানে যেহেতু আসামি পক্ষের বাইরেও সরকারি পক্ষের কৌশলী রয়েছেন তিনি এই ঘটনার যেই যৌক্তিকতা সেটি যেমন তুলে ধরছেন তেমনি কিন্তু তিনি ইতিমধ্যেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং এই যে ঘটনা সেই ঘটনার দিন আমরা 21 মে দেখেছিলাম তাকে বাকুলিয়া যারা জনতা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তাকে কিন্তু ঘেরাও করে পুলিশে সোপর্দ করে। তারপরেই আমরা দেখেছি তাকে তখন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তখনই কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কিন্তু তাকে পিটিয়ে হত্যা অর্থাৎ তারাই যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি তুলেছে। পরক্ষণে আমরা দেখছি পুলিশের সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা দেওয়া। সেদিন কিন্তু পুলিশের বেশ কয়েকটি গাড়িও জনতা পুড়িয়ে দেয়। তবে এখন পর্যন্ত সাধারণ মানুষের দাবি এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি যাতে মনির পায়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হামে শিশু মৃত্যুর দায়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। সিএমএম আদালতে রয়েছে সহকর্মী তানভীর মৌসুম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানভীর, মামলার আবেদনে কি বলা হয়েছে? বাকি 4 আসামি কারা? মামলা গ্রহণের বিষয়ে শুনানি কখন নাগাদ শুরু হতে পারে? পুরোবি সবগুলোরই উত্তর এখন পাওয়া কঠিন এ কারণে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান ইকবাল কিছুক্ষণ আগেই আদালত প্রাঙ্গণে প্রবেশ করে গিয়েছেন মামলা করতে। অর্থাৎ মামলাটি করার জন্য তিনি কিছুক্ষণ আগে যেহেতু প্রবেশ করেছেন সিএমএম 5 নম্বর কোর্টে, সেহেতু এখানে যেটি হচ্ছে যে তিনি মামলাটি করার পর পরবর্তীতে সেই যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে সেগুলো দেখে তখন আমরা এটা হাতে পেলে তখন আমরা বলতে পারবো যে এই মামলার আবেদনপত্রে কি থাকছে, কাদের বিরুদ্ধে মামলাগুলো করা হচ্ছে। তবে একটি বিষয় হচ্ছে যে এই মামলাটির পর এই মামলাটি করা হলে, মামলাটির আবেদন করা হলে পরবর্তীতে কোর্ট সিদ্ধান্ত নেবে, আদালত সিদ্ধান্ত নেবে যে সেক্ষেত্রে যে এটিকে এই মামলাটি গ্রহণ করা হবে কিনা, বা পরবর্তীতে বিশেষ যে বাহিনীগুলো রয়েছে তারাও এই মামলার সাপেক্ষে কোনো ধরনের কোনো তদন্ত করবেন কিনা। যেহেতু কিছুক্ষণ আগেই তিনি গিয়েছেন, সেহেতু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে তিনি যাওয়ার পর সেহেতু এই মামলার কার্যক্রমটি বোঝাই যায় যে আবেদনের কার্যক্রমটি এখনও চলমান। সেই আবেদনের বিষয়টি শেষ হলে, আবেদন শেষ হলে পরবর্তীতে কি সিদ্ধান্ত আসছে সেটি আমরা জানতে পারবো। যেহেতু হামে শিশু মৃত্যু এখনও থামছে না, আজও আমরা দেখেছি যে এই মৃত্যুর মিছিল কিন্তু চলমান, এবং এর আগেও আমরা দেখেছি যে 2 জেলায় একজন করে 2 শিশুর মৃত্যু হয়েছে হামে।
সেহেতু এই যে এখানে একটি বিষয় যেরকম রয়েছে যে হামে শিশু মৃত্যু থামছে না, ঠিক তেমনি আসলে অভিযোগের তীর অনেক ক্ষেত্রেই গিয়েছে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে। সেখানে যেটি হয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা তাদের বিরুদ্ধেই মামলাটি করা হচ্ছে এবং সে মামলার পরবর্তীতে এই আবেদনটি শেষ হলে সম্পন্ন হলে এরপর পরবর্তীতে বলা যাবে যে আদালত পরবর্তীতে কোন দিকে সিদ্ধান্ত নেয় এবং কোন দিকে আসলে এই সিদ্ধান্ত এবং চূড়ান্ত ফলাফল কোন দিকে গিয়ে গড়াচ্ছে। পুরবী, ধন্যবাদ আপনাকে।